আসসালামু আলাইকুম। এসএসসি সায়েন্সের শিক্ষার্থীরা, তোমাদের এসএসসি জীববিজ্ঞান বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের উপর আমি আলাদা আলাদা করে গুরুত্বপূর্ণ টপিকগুলা বই দাগিয়ে পড়িয়ে দিচ্ছি। এই ক্লাসগুলোই তোমাদের 100% প্রিপারেশনের জন্য যথেষ্ট। এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসার সুযোগ নেই এবং তোমরা এখান থেকেই 100% সিকিউ, এমসিকিউ এবং এসকিউ কমন পেয়ে যাবা। বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস আলাদা আলাদাভাবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে পেয়ে যাবা। সো উইদাউট এনি ডিলেই, লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস। আমরা প্রথম চ্যাপ্টার দিয়ে শুরু করব। প্রথম চ্যাপ্টার হচ্ছে জীবন পাঠ। এই চ্যাপ্টারে অনেকগুলো সিকিউ, এমসিকিউ এবং এসকিউ প্রশ্ন আসতে পারে। বেশি সময় লাগবে না, বাট ইম্পর্টেন্টগুলো আমরা একদম রিভিশন দিয়ে দিব কিছুক্ষণের মধ্যেই। দেখো, প্রথমেই এই যে আমি দাগিয়ে দিয়েছি, কয়েকটি লাইন লেখা আছে। জীববিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় বায়োলজি। কি বলা হয়? বায়োলজি। এই বায়োলজি শব্দটা গ্রিক বায়োস মানে জীবন এবং লগস মানে জ্ঞান। বায়োলজি শব্দটি গ্রিক বায়োস এবং লগস থেকে এসেছে। বায়োস শব্দের অর্থ কি? বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন এবং লগস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, অর্থাৎ জীবন সম্পর্কিত জ্ঞানকে বলা হচ্ছে বায়োলজি। এমসিকিউতে আসতে পারে যে বায়োলজি শব্দটা কোন শব্দ থেকে এসেছে? গ্রিক বায়োস এবং লগস থেকে। ওকে। এবং এই চ্যাপ্টারের শুরুতেই তোমরা দেখতে পারবা ভৌত জীববিজ্ঞান নামক একটা টপিক। ভৌত জীববিজ্ঞান কি? জীববিজ্ঞানের যেই শাখায় এই দেখো, জীববিজ্ঞানের যেই শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ভৌত জীববিজ্ঞান। আচ্ছা, তো ভৌত জীববিজ্ঞানের কিছু শাখা তোমরা দেখতে পারবা: অঙ্গসংস্থানবিদ্যা বা মরফোলজি, শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি, শারীরবিদ্যা বা ফিজিওলজি, হিস্টোলজি, তারপর হচ্ছে ভ্রূণবিদ্যা, কোষবিদ্যা, বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, বিবর্তনবিদ্যা, বাস্তুবিদ্যা বা ইকোলজি, মোস্ট ইম্পর্ট্যান্ট এন্ডোক্রাইনোলজি। এগুলো পরীক্ষাতে আসতে পারে। কিভাবে আসবে জানেন? বলবে যে নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের শাখা অথবা নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের শাখা নয়। আপনাকে বাংলা এবং ইংরেজি সহ মুখস্থ করতে হবে, কারণ প্রায় সময় এই বাস্তুবিদ্যা না দিয়ে বলতে পারে ইকোলজি, আবার ইকোলজি না দিয়ে বলতে পারে বাস্তুবিদ্যা। এর জন্য আমরা বাংলা এবং ইংরেজি দুইটি মুখস্থ করব। কিন্তু এই পেজের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলা? এই পেজের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোনটি হতে পারে? এইটা হতে পারে এন্ডোক্রাইনোলজি। পরীক্ষাতে বারবার এসেছে। জীবদেহে হরমোনের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয় যেই শাখায়, তাকে বলা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি কি? যেখানে জীবদেহের হরমোনের কাজ নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, ঠিক আছে। তারপর দেখো এই কোয়েশ্চেনটা, হিস্টোলজি, যেখানে যেখানে জীবদেহের টিস্যু সমূহ নিয়ে আলোচনা করা হয়। টিস্যু মানে কি? অনেকগুলা কোষ যখন একত্রিত হয় নির্দিষ্ট একটা কাজ করে, তখন তাকে বলা হয় টিস্যু। আর এই টিস্যু সমূহ বা টিস্যু সমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী যেখানে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে হিস্টোলজি। তাহলে এই ব্যাপারগুলো আমরা একটু পড়ব, ঠিক আছে? তার পরবর্তীতে আরেকটা টপিক দেখতে পারবো আমরা, ফলিত জীববিজ্ঞান। ফলিত জীববিজ্ঞান কি? একটু আগে আমরা দেখতে পেলাম জীববিজ্ঞানের যেই শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, আর সেই তত্ত্বর প্রয়োগ যেখানে হয় সেটাকেই বলা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। এই শাখায় রয়েছে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো, অর্থাৎ তত্ত্বের প্রয়োগ যেখানে করা হয় অ্যাপ্লাইড বায়োলজি তাকে বলা হচ্ছে। ওকে, সেম ভাবে ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো আমাদের একটু জানতে হবে: জীবাশ্ম বিজ্ঞান, প্যালায়ান্টোলজি, জীব পরিসংখ্যান বিজ্ঞান, জীব পরিসংখ্যাবিদ্যা, পরজীবীবিদ্যা বা প্যারাসাইটোলজি, সুপার ইম্পর্টেন্ট এইটা। তারপর মৎস্যবিজ্ঞান বা ফিশারিজ, কীটতত্ত্ব বা অ্যান্টোমোলজি, এইটা পরীক্ষাতে আসবে ভাই, এইটা আসবে। কীটতত্ত্ব, যেখানে কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়, ছোট ছোট কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়, পোকামাকড় নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হচ্ছে অ্যান্টোমোলজি। ইংরেজিটা একটু মুখস্থ রাখবো। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট, এইখান থেকে আসবে প্রশ্ন, অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। অণুজীব বিজ্ঞান কি? জীববিজ্ঞানের যেই শাখায় ভাইরাস, ব্যাকটেরিয়ার মতো অণুজীবদের নিয়ে আলোচনা করা হয় বা গবেষণা করা হয়, কাজ করা হয়, তাকে বলা হচ্ছে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। প্রায় সময় আপনাদের একটি প্রশ্ন আসে যে অণুজীব বিজ্ঞানকে কেন ফলিত জীববিজ্ঞানের শাখা বলা হয়? কারণ অণুজীব বিজ্ঞানে ভাইরাস, ব্যাকটেরিয়ার মতো অণুজীবদের নিয়ে গবেষণা করা হয়, এজন্য অণুজীব বিজ্ঞানকে জীববিজ্ঞানের ফলিত শাখা বলা হয়। তারপর কৃষি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, এগুলো একটু পড়বা, এগুলো একটু মুখস্থ রাখবা, কেমন? পরীক্ষাতে আসবে যে নিচের কোনটি
ভৌত জীববিজ্ঞানের শাখা বা শাখা নয়, অথবা নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা বা শাখা নয়। এখান থেকে এমসিকিউ আসবে এবং ক নম্বর আসতে পারে। তার পরবর্তী টপিক শ্রেণীবিন্যাস বিদ্যা। প্রথমে আসতে পারে শ্রেণীবিন্যাস কাকে বলে বা ট্যাক্সোনমি কাকে বলে। আর আপনারা সবাই জানেন যে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক কে? ক্যারোলাস লিনিয়াস। এটা পরীক্ষাতে আসতে পারে। এই টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আমি এখানেই এই চ্যাপ্টারটা আলোচনা করে সব শেষ করে দেব। জীবজগৎ। সাধারণত জীবজগৎকে দুইটা সুপার কিংডমে ভাগ করা হয়। একটা হচ্ছে সুপার কিংডম 1 আর একটা হচ্ছে সুপার কিংডম 2। সুপার কিংডম 1 কে বলা হয় প্রোক্যারিওটা। প্র শব্দটি এসেছে প্রিভিয়াস থেকে এবং ক্যারিয়ন শব্দ মানে হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ আগের নিউক্লিয়াস বা আদি নিউক্লিয়াস, অর্থাৎ আদি কোষী। এবং সুপার কিংডম 2 ইউক্যারিওটা। ইউ শব্দটি নিউ থেকে এসেছে এবং ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ নতুন নিউক্লিয়াস, যেখানে বলা হচ্ছে ইউক্যারিওটা মানে প্রকৃত কোষী। সুপার কিংডম 1 মানে প্রোক্যারিওটা অর্থাৎ আদিকোষী প্রাণীরা, এবং সুপার কিংডম 2 হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃত কোষী প্রাণীরা। আবার এখানে সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত হচ্ছে রাজ্য 1 মনেরা, এবং সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত হচ্ছে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। প্রাণীজগতের এই 5টি রাজ্য নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে: মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। এই চ্যাপ্টারে এই 5টি রাজ্যের বৈশিষ্ট্য এবং উদাহরণ, এবং পরীক্ষাতে সিকিউ আসতে পারে। কিভাবে আসবে? আমরা সবাই জানি যে মনেরা রাজ্য হচ্ছে আদিকোষী প্রাণী। আদিকোষী মানে কি? যাদের সুগঠিত নিউক্লিয়াস নেই, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার পর্দা বা অন্যান্য যে অঙ্গাণু রয়েছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড ইত্যাদি নেই, তাদেরকে বলা হয় আদিকোষ। আবার প্রোটিস্টা থেকে প্রকৃত কোষী প্রাণী হওয়া শুরু হয়েছে, অর্থাৎ মনেরার চাইতে প্রোটিস্টা কিছুটা উন্নত, প্রোটিস্টার চাইতে ফাঞ্জাই কিছুটা উন্নত, ফাঞ্জাইয়ের চাইতে প্লান্টি এবং প্লান্টির চাইতেও অ্যানিমেলিয়া অর্থাৎ মানুষ সর্বোচ্চ লেভেলের উন্নত রাজ্যের অন্তর্ভুক্ত। তার মানে পরীক্ষাতে এইভাবে প্রশ্ন আসে যে কোনো দুইটা রাজ্য নিয়ে আলোচনা করে বলবে যে এই দুইটার মধ্যে অধিক উন্নত কোনটি। তুমি মনে রাখবা যে মনেরা হচ্ছে সবচেয়ে কম উন্নত এবং ধারাবাহিকভাবে উপরের দিকে যত যাবা অ্যানিমেলিয়া পর্যন্ত হচ্ছে অধিক বেশি উন্নত। এখানে একটা ইনফরমেশন মনে রাখবা যে আর.এইচ. হুইটেকার 1969 সালে জীবজগৎকে টোটাল 5টি রাজ্যে ভাগ করেছেন। তাহলে জীবজগৎকে টোটাল 5টি রাজ্যে ভাগ করেছেন কে? আর.এইচ. হুইটেকার। কিন্তু পরবর্তী পৃষ্ঠায় তোমরা আসলে দেখতে পারবা যে মার্গলিস নামে একজন বিজ্ঞানী, তিনি এই রাজ্যগুলো জীবজগৎকে দুইটা সুপার কিংডমে ভাগ করেছেন। সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত করেছেন এই 5টি রাজ্যকে। তাহলে চলেন আমরা রাজ্যগুলো নিয়ে পড়া শুরু করি। প্রথমেই আমরা মনেরা। একটু আগে আমরা আলোচনা করেছি চিত্রে, আপনারা এই যে প্রথম চিত্রটা দেখতে পাচ্ছেন এটা একটা ব্যাকটেরিয়ার চিত্র, এবং পাশের যে চিত্রটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বা নষ্টকের একটা চিত্র। একটু আগে আমরা আলোচনা করেছি যে মনেরা রাজ্য হচ্ছে আদিকোষী, অর্থাৎ এদের সুগঠিত কোনো নিউক্লিয়াস নাই এবং অন্যান্য কোনো অঙ্গাণু নাই। শুধুমাত্র একটি মাত্র অঙ্গাণু আছে, আমরা একটু পরে দেখব যে রাইবোজোম ব্যতীত তাদের মধ্যে আর কোনো অঙ্গাণু থাকে না। যেমন আমরা একটু বৈশিষ্ট্য যদি পড়ি, এরা এককোষী, ফিলামেন্টাস মানে সুতার মতো দেখতে, এবং কলোনিয়াল অর্থাৎ একসাথে বসবাস করে। যেহেতু এরা আদিকোষী তাহলে এদের মধ্যে কোনো নিউক্লিওলাস বা নিউক্লিয়ার পর্দা নেই। আর যেহেতু আদিকোষী প্রাণী, তাদের মধ্যে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি কিছুই নাই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে রাইবোজোম আছে। রাইবোজোমের প্রধান কাজ কি কেউ কি বলতে পারবা? কেউ যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাও। রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। এই দানাদার পদার্থ, দানাদার উপাদান, প্রোটিন তৈরি করা। রাইবোজোমের প্রধান কাজ কি? প্রোটিন তৈরি করা বা প্রোটিন সংশ্লেষ করা। আচ্ছা, কোষ বিভাজন এদের দ্বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, আবার কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে। তোমরা এই কয়টি বৈশিষ্ট্য মনে রাখবা। এখানে বৈশিষ্ট্য মনে রাখা অত্যন্ত সহজ, কারণ আদিকোষী প্রাণীর মধ্যে কিছুই থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে, এবং যেহেতু আদিকোষী প্রাণী অনুন্নত এজন্য এরা হচ্ছে শোষণ পদ্ধতিতে বেশিরভাগ খাদ্য গ্রহণ করে। এবং তোমরা মনে রাখবে এখান থেকে উদাহরণ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। তাহলে
মুভ অন টু দ্য নেক্সট পার্ট, সুপার কিংডম 2। এই সুপার কিংডম 2 হচ্ছে প্রোটিস্টা রাজ্যের কথা বলা হয়েছে। সুপার কিংডম 2 এর মধ্যে শুরু হয়েছে প্রোটিস্টা দিয়ে। প্রোটিস্টার উদাহরণগুলো দেখো, চিত্র 1 অ্যামিবার একটা চিত্র দেখতে পাচ্ছি, এবং চিত্র 2 এই ডিঙ্গি নৌকার মতো এককোষী শৈবাল বা ডায়াটমের চিত্র দেখতে পাচ্ছি। আমি একটু আগেই বলেছি যে প্রোটিস্টা রাজ্য থেকে হচ্ছে প্রকৃতকোষী হওয়া শুরু হয়েছে। তাহলে ইউক্যারিওটা এরা হচ্ছে প্রকৃতকোষী। প্রকৃতকোষী মানে কি? এদের সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। এদের কি রয়েছে? সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। আর যদি সুগঠিত নিউক্লিয়াস থাকে তাহলে নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা, তাছাড়া অন্যান্য যে অঙ্গাণুগুলো আছে এগুলো সবগুলো উপস্থিত থাকবে। এরা এককোষী বা বহুকোষী জীব। আচ্ছা, সো প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য যদি আমরা একটু দেখি, এককোষী বা বহুকোষী, তারপর হচ্ছে কলোনিয়াল অর্থাৎ দলবদ্ধভাবে থাকে, বা ফিলামেন্টাস অর্থাৎ দেখতে সুতার মতো এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, অবশ্যই নিউক্লিয়াস থাকবে, এবং কোষের সকল ধরনের অঙ্গাণু বিদ্যমান। এদের কোষের সকল ধরনের অঙ্গাণু বিদ্যমান থাকবে। খাদ্য গ্রহণ, শোষণ বা ফটোসিনথেটিক অর্থাৎ সালোক সংশ্লেষণের মাধ্যমে অনেকেই খাদ্য গ্রহণ করে থাকে, বা কিছু কিছু প্রোটিস্টা যারা কিনা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে। এই ইনফরমেশনটা একদম মুখস্থ রাখবে, একদম, যে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণীদের অযৌন প্রজননটা ঘটে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। আবার বলতেছি, প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত প্রাণীদের অযৌন প্রজননটা ঘটে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, আর যৌন প্রজননটা ঘটে কনজুগেশনের মাধ্যমে। এটা একদম আন্ডারলাইন দিয়ে রাখো। যৌন জননটা ঘটে কনজুগেশনের মাধ্যমে এবং অযৌন জননটা ঘটে মাইটোসিসের মাধ্যমে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এদের উদাহরণ। তাহলে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত কারা? অ্যামিবা, প্যারামেসিয়াম এককোষী বা বহুকোষী শৈবাল। রাজ্য 3 আমরা ফাঞ্জাই নিয়ে আলোচনা করি। এই যে দুইটা চিত্র দেখতে পাচ্ছ, প্রথম চিত্রটা হচ্ছে পেনিসিলিয়ামের চিত্র। পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে সাধারণত পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক ঔষধ তৈরি করা হয়, এবং এই যে পার্শ্ববর্তী আরেকটা চিত্র দেখতে পাচ্ছ, মাশরুমের চিত্র, যেটাকে বলা হয় ব্যাঙের ছাতা, সেটাও কিন্তু এক ধরনের ছত্রাক। সো ফাঞ্জাই রাজ্যের বৈশিষ্ট্য কি? ফাঞ্জাই রাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে, ফাঞ্জাই বলতে কি বোঝায়? ছত্রাকদের বোঝায়। অধিকাংশ হচ্ছে স্থলজ, মৃতজীবী বা পরজীবী। এদের দেহ এককোষী বা মাইসিলিয়াম সরু সুতার মতো দিয়ে তৈরি। এগুলার নিউক্লিয়াস সুগঠিত, ডেফিনেটলি নিউক্লিয়াস সুগঠিত হবে, কারণ এরা হচ্ছে ইউক্যারিওটা। এবং মোস্ট ইম্পর্টেন্ট, এই ইনফরমেশনটা বারবার পরীক্ষাতে আসছে, একদম একদম মুখস্থ করে রাখো, যে এদের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন দিয়ে তৈরি, অর্থাৎ ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। অথবা পরীক্ষাতে আসবে ফাঞ্জাই রাজ্যের কোষ প্রাচীর কি নির্মিত? কাইটিন নির্মিত। এটা পরীক্ষাতে আসবে, স্টার মার্ক দিয়ে রাখলাম। এবং এদের মধ্যে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না। ক্লোরোপ্লাস্টের কাজ কি? ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের মধ্যে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা। কিন্তু ফাঞ্জাইয়ের মধ্যে এই ধরনের কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, যার ফলে সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এবং এদের বংশবৃদ্ধি ঘটে কিভাবে? এদের বংশবৃদ্ধি ঘটে হ্যাপ্লয়েড স্পুর সৃষ্টির মাধ্যমে। এটা একদম মনে রাখবে, হ্যাপ্লয়েড স্পুর সৃষ্টির মাধ্যমে স্পুর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। আচ্ছা, এদের উদাহরণ কি? ইস্ট, পেনিসিলিয়াম এবং মাশরুম, একদম মুখস্থ রাখবা। প্লান্টি রাজ্য খুবই সহজ। এখানে একদম লাস্টের লাইনে তোমরা উদাহরণটা দেখো, যে উন্নত যত সবুজ উদ্ভিদ আছে সবগুলো হচ্ছে প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। অর্থাৎ যেহেতু এরা সবুজ উদ্ভিদ, তারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করবে, এবং এদের দেহ উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। আচ্ছা, তাহলে সবুজ উদ্ভিদের যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে প্লান্টি রাজ্যের একই বৈশিষ্ট্য, আলাদাভাবে শেখার কোনো প্রয়োজন নাই। একটা ইনফরমেশন মনে রাখবা, এদের যৌন জননটা অ্যানাইসোগেমাস ধরনের। আমরা অফলাইন ক্লাসে একদম ডিটেলস ব্যাখ্যা করি যে অ্যানাইসোগেমাস কি, আইসোগেমাস কি, উগেমাস কি, বাট আমি যেহেতু একদম ধরেই নিচ্ছি যে তুমি একবার হলেও পড়েছো, এজন্য আমি বই দাগিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলি যে এগুলোর বাইরে একটা কোয়েশ্চেন আসবে না, আমি কথা দিলাম। ওকে, তাহলে চলো আমরা মুভ করি। তাহলে এদের যৌন জনন কি? অ্যানাইসোগেমাস ধরনের, এবং উদাহরণ হচ্ছে সকল সবুজ উদ্ভিদ। রাজ্য 5 থেকে আমরা কি পড়বো? রাজ্য 5 কি? রাজ্য 5 হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্য। অ্যানিমেলিয়া হচ্ছে সর্বোচ্চ লেভেলের উন্নত প্রাণী, যা যেই রাজ্যে বসবাস করে তাদেরকে বলা হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। এরা হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট, অর্থাৎ নিউক্লিয়াস রয়েছে, বহুকোষী প্রাণী। এদের
কোষে কোনো জড় কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষ গহ্বর নাই। তাহলে 3টা ইনফরমেশন পেলাম যে এদের কোষের মধ্যে কোনো কোষপ্রাচীর নাই, অর্থাৎ সেল ওয়াল নেই, প্লাস্টিড নেই এবং কোষ গহ্বর নেই। কারণ আমরা সাধারণত জানি যে প্রাণী কোষের মধ্যে এই 3টা জিনিস থাকে না। পরবর্তী চ্যাপ্টারে আমরা দেখতে পারবো 2 নম্বর চ্যাপ্টারে যে কোষপ্রাচীর প্রাণী কোষে নেই, প্লাস্টিড নেই। যদি প্লাস্টিড থাকতো তাহলে তো প্রাণীরাও নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতো। যেহেতু প্লাস্টিড নাই, এজন্য প্রাণীরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, অন্যের উপর ডিপেন্ড করে। এবং কোষ গহ্বরও নেই, যেটা উদ্ভিদ কোষের অনন্য একটা বৈশিষ্ট্য। আর যেহেতু প্লাস্টিড নেই, না থাকার কারণে এরা হচ্ছে হেটারোট্রফিক, অর্থাৎ পরভোজী। হেটারোট্রফিক মানে কি, যারা অন্যের উপর খাদ্যের জন্য ডিপেন্ড করে তাদেরকে বলা হয় হেটারোট্রফিক। ওকে, এই ইনফরমেশনগুলো একটু মনে রাখবা। এবং এদের বংশবৃদ্ধি কিভাবে ঘটে? যৌন জননের মাধ্যমে ঘটে। প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী প্রাণী এই অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। ওকে, তাহলে আমরা একটু মুভ করি। এই টপিকটা শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। সাধারণত শ্রেণীবিন্যাসের 7টি ধাপ রয়েছে। এই দেখো এখানে লেখা আছে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। এগুলো ধারাবাহিকভাবে মনে রাখার জন্য একটা টেকনিক আছে, ক্যাপিক অফ জিএস। কেপি কিংডম, পি ফাইলম বা পর্ব, ক্যাপিক অফ সি ক্লাস, অর্ডার ফ্যামিলি, ক্যাপিক অফ জিএস জেনাস এবং স্পেসিস। এগুলো মনে রাখতে পারো এইভাবে তোমরা। এই শ্রেণীবিন্যাসের 7টি ধাপ এমসিকিউতে আসতে পারে। এই ইনফরমেশনটা কোনোভাবে স্কিপ করা যাবে না। নেস্টেড হায়ারার্কি জিনিসটা কি? এই দেখো, রাজ্যের উপসেট হলো পর্ব, তাহলে পর্বের উপসেট হলো শ্রেণী, অর্থাৎ রাজ্যের পরে পর্ব, পর্বের পরে শ্রেণী, শ্রেণীর পরে হচ্ছে বর্গ। এই যে শ্রেণীবিন্যাসের পদ্ধতি, এটাকে বলা হচ্ছে নেস্টেড হায়ারার্কি। ক নম্বর প্রশ্নে আসতে পারে, এজন্য কোনোভাবে স্কিপ করা যাবে না। আমরা আরেকটু সামনে আসলে দেখতে পাবো যে মানুষের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা আছে, যে মানুষের শ্রেণীবিন্যাসের যে 7টা ধাপ, এগুলো কি কি, এগুলো তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি যে মানুষের শ্রেণীবিন্যাস হচ্ছে, মানুষ কোন রাজ্যের অন্তর্ভুক্ত? অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। কারণ কি? কারণ মানুষ হচ্ছে সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট, বহুকোষী, পরভোজী এবং জটিল টিস্যুতন্ত্র মানুষের মধ্যে বিদ্যমান। মানুষের পর্ব কি? করডাটা পর্বের অন্তর্ভুক্ত মানুষ। কেন করডাটা পর্বের অন্তর্ভুক্ত? জীবনের কোনো না কোনো এক পর্যায়ে নোটোকোড বিদ্যমান থাকে। মানুষের শ্রেণী বা ক্লাস মেমালিয়া কেন? কারণ বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় বড় করে এবং লুম এবং চুল এদের দেহে আছে। এই বৈশিষ্ট্যের কারণে মানুষের শ্রেণী হচ্ছে ম্যামালিয়া। এই প্রশ্নটা পরীক্ষাতে বারবার আসছে, এই প্রশ্নটা আবার আসবে যে মানুষের বর্গ প্রাইমেট কেন? কারণ মানুষ হচ্ছে মানুষের আঁকড়ে ধরার উপযোগী হাত রয়েছে। যে কোনো একটা জিনিসকে বা বস্তুকে মানুষ আঁকড়ে ধরতে পারে এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। মানুষের যে ঘ্রাণ শক্তি চাইতে দৃষ্টিশক্তিটা বেশি উন্নত, এজন্য মানুষকে প্রাইমেট বর্গ অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকিগুলো একটু দেখবা যে এদের গোত্র হোমোনিডিয়া, গণ হোমো এবং প্রজাতি হচ্ছে হোমোসাপিয়েন্স, যেটা মানুষের বৈজ্ঞানিক নাম। একটু সামনে গেলে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক দেখতে পারবো, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ বা দ্বিপদ নামকরণ পদ্ধতি, অর্থাৎ বৈজ্ঞানিক নামকরণের পদ্ধতি। আমরা সবাই জানি বৈজ্ঞানিক নামকরণের প্রথম 2টা অংশ থাকে। প্রথম অংশটির নাম হচ্ছে গণ এবং দ্বিতীয় অংশটির নাম হচ্ছে প্রজাতি। এখানে গুলালুর বৈজ্ঞানিক নাম দেওয়া আছে। প্রথম অংশটা হচ্ছে গণ, দ্বিতীয় অংশটা হচ্ছে প্রজাতি। আচ্ছা, তো এই যে বৈজ্ঞানিক নামকরণের যে পদ্ধতিটা, এই পদ্ধতির নিয়মগুলো আমাদেরকে একটু দেখতে হবে। এবং এইখানে একটা টার্ম আছে, এটা আমরা স্কিপ করলে চলবে না, ICBN এবং ICZN। ICBN মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নমেনকালচার, আর ICZN মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নমেনকালচার। প্রায় সময় ক নম্বর এবং এমসিকিউতে এর পূর্ণরূপ আসতে পারে, এজন্য তোমরা একটু শিখে রাখবা। তারপর আমি দাগাই দিছি ইম্পর্টেন্ট লাইনগুলা, একটু দেখবা তোমরা। আচ্ছা, তাহলে এই যে বৈজ্ঞানিক নামকরণের যে পদ্ধতির প্রথম যে নিয়মটা, নামকরণ ল্যাটিন ভাষা কিংবা ল্যাটিন ভাষার মতো উপস্থাপন করতে হবে। ল্যাটিন ভাষার মতো উপস্থাপন করতে হবে। এখানে আর কিছু ইনফরমেশন আছে। সাজিদ আলী হাওলাদার সম্প্রতি নতুন প্রজাতির এক ব্যাঙ আবিষ্কার করেছে, যা কেবল ঢাকায় পাওয়া যায়। তো ব্যাঙটির বৈজ্ঞানিক নামকরণ করা হয়েছে জাকারিনা ডাকা।
যেহেতু বাংলাদেশে এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে, এজন্য আমি দাগায় দিছি, একটু পড়বা। 2 নম্বর ইম্পর্টেন্ট, বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে। প্রথম অংশটি ঘন, দ্বিতীয় অংশটি প্রজাতি। যেমন এখানে রুই মাছের বৈজ্ঞানিক নাম লোবীয় রহিতা লেখা আছে। রুই মাছের বৈজ্ঞানিক নাম, এখানে এই যে প্রথম অংশ লোবীয়, এটা হচ্ছে ঘন, এবং দ্বিতীয় অংশ রহিতা, এটা হচ্ছে প্রজাতি। আচ্ছা, 3 নম্বর রুলস যেটা বলছে যে জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামের অনন্য বা ইউনিক হতে হবে। প্রতিটি নামকে ইউনিক হতে হবে, অর্থাৎ দুটি জীবের সেম নাম থাকলে হবে না, প্রতিটা বৈজ্ঞানিক নামকে অনন্য বা ইউনিক হতে হবে। আচ্ছা, আর বৈজ্ঞানিক নামের প্রথম অংশ প্রথম অক্ষর বড় হাতের হতে হবে, অর্থাৎ ঘন অংশের প্রথম অক্ষর বড় হাতের হতে হবে এবং বাকি সবগুলোই ছোট হাতের হতে হবে। এই তো, এই ব্যাপার, আর কিছু না। এই যে দ্বিতীয় অংশটির নাম ছোট অক্ষর, এই দেখো পেঁয়াজ, এখানে এ অর্থাৎ ঘন অংশের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার এবং বাকি সব অক্ষর হচ্ছে স্মল লেটার করতে হবে। এবং যদি বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময়, যদি মুদ্রণ করতে হয়, ছাপা করতে হয়, মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে। বৈজ্ঞানিক নাম সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে। এই কয়েকটি নিয়ম কি কি বললাম একটু রিভাইজ করি। নামকরণ ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো উপস্থাপন করতে হবে। তারপর বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, ঘন এবং প্রজাতি। তারপর অবশ্যই ইউনিক নাম হতে হবে। বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, ঘন এবং প্রজাতি। ঘন অংশের প্রথম অক্ষর বড় হাতের হতে হবে এবং বাকি সবগুলো অক্ষর স্মল লেটার হতে হবে। এবং বৈজ্ঞানিক নাম যদি মুদ্রণের সময় সর্বাধিক মুদ্রণ করতে হয়, সেক্ষেত্রে সর্বদাই ইটালিক অক্ষরে লিখতে হবে। এই চ্যাপ্টারের একদম শেষের দিকে আমরা চলে আসছি। এখানে বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, উদ্ভিদ এবং প্রাণীর কিছু বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, যেগুলো তোমাদের এমসিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এগুলো আমাদের পড়তেই হবে, একদম মুখস্থ করে যাবা। এখানের মধ্যে যে সবগুলো যে ইম্পর্টেন্ট ব্যাপারটা তা না, কিন্তু আমরা সবগুলো একদম মুখস্থ করে যাব রিস্ক মুক্ত থাকার জন্য। এখান থেকে একটা প্রশ্ন আসবেই। ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা সেটিভা, পাটের হচ্ছে কর্করাস ক্যাপসুলারিস, আমের হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, কাঁঠালের হচ্ছে আর্টোকার্পুস স্যাটারোফাইলাস, শাপলা নেমফিয়া নাউচালি, জবা, এটা ইম্পর্টেন্ট, জবা ফুল। এটা এইচএসসি গিয়ে দেখবা জবা ফুল নিয়ে অনেক পড়াশোনা আছে। জবা হচ্ছে হিবিস্কুস রোজাসেনেন্সিস। কলেরা জীবাণু, এটাকে নিয়েও পড়তে হবে এইচএসসিতে গিয়ে। কলেরা জীবাণু, বিব্রিও কলেরিয়া। ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়াম বাইভেক্স। এই ম্যালেরিয়া নিয়ে অনেক পড়াশোনা আছে এইচএসসিতে। একটু মনে রাখো যে ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম প্লাজমোডিয়াম বাইভেক্স। তারপর হচ্ছে এই যে মৌমাছিটা ইম্পর্টেন্ট আছে, এপিস ইন্ডিকা, মৌমাছি সুপার ইম্পর্টেন্ট, আসতে পারে। ইলিশ আমাদের জাতীয় মাছ যেহেতু আসতে পারে, টেনিওলোসা ইলসা। তারপর দুয়েল আমাদের জাতীয় পাখি, এটাও আসতে পারে, ক্যাপসাইকাস সোলারিস। এই নামগুলো অনেক কঠিন মনে রাখা, তারপরে প্র্যাকটিস করে যাবা। রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু, প্যান্তেরা টাইগ্রিস। এবং মানুষ, পরিশেষে মানুষ, যেটা পরীক্ষাতে আসার সম্ভাবনা 100%, পরীক্ষাতে আসার সম্ভাবনা 100%, মানুষ হচ্ছে হোমোসাপিয়েন্স। আমি বলবো তোমরা এগুলো একটু লিখে প্র্যাকটিস করে যায়। যদি ক নম্বর প্রশ্নে আসে তাহলে তো লিখে দিতে হবে, তাহলে রিস্ক ফ্রি থাকা যায়। এই চ্যাপ্টারটি কিন্তু ছোট ছিল এবং এই চ্যাপ্টারটি শেষ। যারা এই চ্যাপ্টারটি শেষ করছো আমার সাথে, তারা এই প্রশ্নটার আনসার করো। জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? কমেন্ট করে জানাও আমাকে। যারা উত্তর করতে পারছো ধন্যবাদ। এর উত্তর হচ্ছে অ্যান্টোমোলজি। যেখানে কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হচ্ছে অ্যান্টোমোলজি। এটা একটা ফলিত জীববিজ্ঞানের শাখা। বাকি প্রশ্নগুলা, ইকোলজি, মাইক্রোবায়োলজি বলতে কি বুঝো, এন্ডোক্রাইনোলজি বলতে কি বুঝো এবং ইকোলজি বলতে কি বুঝো, এগুলোর উত্তর একটু কমেন্ট বক্সে আশা করি আপনারা দিবেন। এরই মাধ্যমে আমাদের প্রথম চ্যাপ্টার শেষ। আমরা আগামী ক্লাসে দ্বিতীয় চ্যাপ্টারটি দেখব। এরই মাধ্যমে আমাদের একটি চ্যাপ্টার কমপ্লিট হলো। এইভাবে আমি ধরে ধরে তোমাদেরকে একদম সবগুলা চ্যাপ্টার শেষ করে দিব। আমি আশা করি তোমরা হাইলাইট নিয়ে বসেছো এবং সবগুলা লাইন আমার সাথে সাথে দাগিয়ে ফেলেছো। বারবার প্র্যাকটিস করতে থাকবে এবং এর বাইরে একটি প্রশ্ন পরীক্ষাতে আসবে না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।